আচ্ছা, আমার লেকচারের মাঝখানে কখনো যদি দেখো যে কোনো প্রবলেম হচ্ছে বা শোনা যাচ্ছে না, আমাকে সাথে সাথে জানাবা। তাহলে হয়তো ওইটা তখনই রিজলভ করা ট্রাই করা যাবে। আচ্ছা, আমাদের এই কোর্সটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন। এইটার কিছু বেসিক আইডিয়া তোমাদের অলরেডি আছে। আহ, ধরো, তোমরা হয়তো ইয়েতে এইচএসসি তে কিছু বেসিক লজিক গেট, তারপর বুলিয়ান অ্যালজেব্রা, তাই না, বাইনারি নাম্বার, সেগুলো দেখে আসছো। সেটারই একটু এক্সটেন্ডেড ভার্সন, এবং আমরা একটু স্ট্রাকচার্ড ভাবে এটা দেখার ট্রাই করব, যাতে করে বুঝতে পারি যে আমাদের কম্পিউটার ডিজাইনে বা সিস্টেম ডিজাইনে এগুলা কিভাবে কাজে আসে। আম, আমার ইমেল অ্যাড্রেস এটা ওয়েব পেজেও আছে, এখানেও দিয়ে দিচ্ছি। আর কখনো ক্যাম্পাসে যাওয়া হলে আমার রুম নাম্বার হচ্ছে 539। তো এটা হচ্ছে আমাদের টেন্টেটিভ কোর্স প্ল্যান। মিড ওয়ানে আমরা যেগুলা পড়া ট্রাই করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা বাইনারি নাম্বার সিস্টেমস একটু রিভিউ করব, কারণ এইটার উপর বেস করেই তো সবকিছু। লজিক গেটস তোমরা আগে দেখছো অলরেডি, বাট বেসিক গুলো আরেকবার হয়তো রিমাইন্ডার দরকার। আহ, আমাদের বুলিয়ান অ্যালজেব্রা এবং সিম্পলিফিকেশন, একটা সিস্টেমকে কিভাবে আমরা লজিক দিয়ে ডিফাইন করতে পারি এবং কিভাবে সার্কিটটা সিম্পলিফাই করতে পারি, সেটার ডিসকাশন। এইটারই কন্টিনিউয়েশন হিসেবে আসতেছে মিন টার্ম, ম্যাক্স টার্ম, এসওপি, পিওএস। এগুলো টেকনিক্যাল টার্ম আছে কিছু, হয়তো আমরা যখন টপিকটা কভার করব তখন এটা বোঝা যাবে। আর সিম্পলিফিকেশনেরও কিছু রুল আছে, যেটা আমরা কার্নো ম্যাপ দিয়ে করতে পারি। সো এগুলা সবগুলাই হচ্ছে কানেক্টেড ডিসকাশনস আর কি, কিন্তু কয়েকটা সাব টপিকে ভাগ করা। আর আরেকটা হচ্ছে ভেরিলগ ডিজাইন কোডস। এটাও খুবই ইম্পর্টেন্ট বুঝা। আমাদের এই কোর্সে হয়তো অত ডিপে আমরা যাব না, কিন্তু আম, এটা পরবর্তীতে কিছু অন্যান্য কিছু কোর্সে দরকার হয়। এবং এইখানে এটা শিখে রাখা আরেকটা মেইন কারণ হচ্ছে যে তোমাদের ফোর্থ ইয়ারের কোর্সে 416 খুব সম্ভবত ভিএলএসআই ডিজাইনিং এর একটা কোর্স আছে। আম, বাংলাদেশের এটা একটা বড় জব মার্কেট আর কি, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য ভিএলএসআই ডিজাইনিং। সো কেউ যদি চিন্তা করো যে ওই লাইনে যাবা, তার জন্য এই 205 এর বেসিক গুলা দরকার আর কি। বিশেষ করে ভেরিলগ কোডিংটাও এখনই বুঝে ফেলা দরকার। বেসড অন দিজ নলেজেস আমরা মিড টু এর সিলেবাসটা কভার করব, এবং সেখানে দেখব যে কিভাবে আমরা এই লজিক সার্কিটের উপর বা কনসেপ্টের উপর বেস করে অ্যাডার, সাবট্রাক্টর, কম্পারেটর, এগুলা এই ধরনের কিছু সার্কিট কিভাবে ডিজাইন করে, তাই না? কারণ আমাদের একটা কম্পিউটেশনাল সিস্টেম অথবা কম্পিউটারের সিপিইউ যদি চিন্তা করি, সেখানে কিন্তু এরকম বিল্ট ইন অ্যাডার, সাবট্রাক্টর, কম্পারেটর দরকার হয়, যাতে করে ফাস্ট কম্পিউটেশন করা যায়। হার্ডওয়্যার লেভেলে এই কম্পিউটেশন সবচেয়ে ফাস্ট হয় আর কি। তো আম, এগুলা তো আছে, এগুলা ছাড়া মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, বা কিভাবে কোনো ইনফরমেশনকে কোডিং বা ডিকোডিং করা হয়, সেটাও দেখবো। এবং এই সব কিছুরই করসপন্ডিং ভেরিলগ কোডও আমরা দেখবো। তো ভেরিলগ কোড গুলো বেসিক্যালি আমরা ল্যাবে ফলো করার ট্রাই করব। আর ফাইনালি মিড টু এর পরে আমরা এই ডিজাইনের সাথে টাইমের কনসেপ্টটাকে অ্যাড করব। যে আমাদের অনেক সময় কোন কোন সার্কিট টাইমের সাথে আউটপুটটা ডিপেন্ড করে, তাই না? যেমন এটার ইজিয়েস্ট এক্সাম্পল হচ্ছে আহ, ধরো ক্লক, তাই না? এখন হয়তো আমাদের 12টা 10 বাজে, 1 ঘন্টা পরে 1টা 10 বাজবে, তাই না? এই সারাদিনে কখনো এটা রিপিট করবে না, বা 12 ঘন্টা করে চিন্তা করলে আরেকবার রিপিট করবে, কিন্তু
ইউ গেট দ্য পয়েন্ট, তাই না? এটা টাইমের সাথে সাথে আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, যে আমি একটা ক্লক যদি বানাই, এটা টাইমটা একটু আগে কি ছিল তার উপর ডিপেন্ড করে, অথবা স্টপ ওয়াচ যদি চিন্তা করো বা টাইমার যদি চিন্তা করো, তাই না? এগুলো হচ্ছে ইজিয়েস্ট এক্সাম্পল, যেটা হচ্ছে টাইমের সাথে সাথে তোমাকে ডিফারেন্ট ভ্যালুস দেখাবে বা ডিফারেন্ট আউটপুট দিবে। তো এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি একটার পরে একটা কাজ করতে হয় সার্কিটের মধ্যে, তো এই জন্য এটাকে সিকোয়েন্সিয়াল লজিক বলা হয়। তো এইটার ডিজাইন কনসেপ্টটা আমাদের মিড 1 মিড 2 তে যা শিখলাম তার চেয়ে কিছুটা ডিফারেন্ট, কিন্তু সে বেসিক গুলো আমাদের দরকার হবে। সো ফাইনালের সিলেবাসটা রিলেটিভলি কিছুটা ডিফিকাল্ট কম্পেয়ার টু মিড 1 মিড 2। সো এই ক্ষেত্রে একটু কেয়ারফুল। আমাদের ফাইনালে এমনিতেও প্রেসার থাকে, ধরো অন্যান্য কোর্সের প্রজেক্ট জমা থাকে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটা আর একটু ডিফিকাল্ট। কিন্তু ওভারঅল মানে 205 হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যত কোর্স আছে তার মধ্যে ওয়ান অফ দ্য ইজিয়ার কোর্সেস। এটা শুরু হলে বুঝবা যে কেন এই কথা বলছি, বাট এখানে অত ডিফিকাল্ট না, একটু প্র্যাকটিস দরকার, বাট ইন জেনারেল এটা ইজিয়ার। আমরা কয়েকটা বই ফলো করব, এবং কোন টপিকে কোন বই ফলো করব এটা আমি ক্লাসে বলে দিব, কোন সেকশন থেকে পড়াচ্ছি, যাতে করে ইজিয়ার হয়। তোমরা অন্য বই অবশ্যই দেখতে পারো, কিন্তু যেটা আমরা হয়তো এই স্টিফেন ব্রাউন আর ভ্যারানিসিক এই বইটা দিয়ে স্টার্ট করব। ফ্লয়েডের থেকে কিছু কিছু পড়াবো, আর সিকোয়েন্সিয়াল লজিকে যখন যাব ফাইনালের সিলেবাসের টপিকটা আসবে মরিস ম্যানোর বইয়ের থেকে। আর মিড 1 মিড 2 ফাইনাল এই ডেটগুলো আমি লেকচার প্ল্যানে দিয়ে দিছি, আর এটা তো চেঞ্জ হতেই পারে। সো এটা একটু তোমরা ক্যালেন্ডারে খেয়াল রাখবা, স্পেসটা ক্যালেন্ডারে। তো ইন এনি কেস রাফলি আমাদের যেহেতু এস আর এ ইয়ে, আমাদের মিড 1টা খুব সম্ভবত জুলাইয়ের 15 তারিখের দিকে, সো লেস দেন আ মান্থ। তারপরেরটা হচ্ছে তারপরের মাসে 12 তারিখে, এইভাবে মনে হয় আছে। সো রাফলি 1 মাস করে টাইম আছে। এইবার মনে হয় একটু টাইম কম, কারণ এভরি স্যাটারডে খুব সম্ভবত ক্লাস আছে। তো আমরা হয়তো ওইভাবে অ্যাডাপ্ট করার চেষ্টা করব, হয়তো একেবারে সব টপিকের ডিটেলে না যায়, কিন্তু অ্যাজ উই মুভ অ্যালং দ্য টপিকস, তোমাদের যদি মনে হয় যে কোনোটাতে আরেকটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করলে ভালো হয়, এটা ক্লাসে অবশ্যই বলবা, ঠিক আছে? ক্লাসে কথা না বললে আমি ধরে নিব যে সব বুঝে গেছো, এবং আমি পরবর্তী টপিকে তখন চলে যাব। আচ্ছা, অফিস আওয়ার্স তো কিছু নাই। গ্রেডিং পলিসিটা রাফলি এরকম। ক্লাস পার্টিসিপেশন বলতে আমি যেটা বুঝাচ্ছি, আমি ক্লাসে মাঝে মধ্যে স্পেসিফিক্যালি নাম ধরে কোশ্চেন জিজ্ঞেস করব, এবং আমি হিসাব রাখবো কে কিরকম অ্যান্সার দিছো। তো সেটাই হবে তোমাদের ক্লাস পার্টিসিপেশনের গ্রেডিং। একই দিনে সবাইকে জিজ্ঞেস করব না, র্যান্ডমলি জিজ্ঞেস করব, কিন্তু আস্তে আস্তে সবার নাম কভার হবে। আর ছোটখাটো কুইজ থাকতে পারে, ওইখানে কিছু ওয়েটেজ, মিড 1 মিড 2 ফাইনালের ওয়েটেজ ইকুয়াল, আর একটা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট থাকতে পারে। এখন যদি না থাকে তখন আমার এই ওয়েটেজ গুলো আমি রিডিস্ট্রিবিউট করে দিব। সো এটা একটু আমি চিন্তা করে দেখি, যেহেতু আমাদের টাইমে একটু ডিফিকাল্ট হতে পারে, এইটা আমার একটু চিন্তা করে দেখতে হবে যে এটা সম্ভব হবে কিনা। কোন কোন সেমিস্টারে দেওয়া হয়েছে প্রজেক্ট, গত সেমিস্টারে যেমন ছিল না। আচ্ছা, কিছু ইনস্ট্রাকশনস, আমাদের কয়েকটা সফটওয়্যার ইউজ করা হবে, এটা তো গুগল ক্লাসরুমে দেওয়া আছে, আমি ওইটা আরেকবার ডিসকাস করব।
অবশ্যই ইন্টারনেট লাগবে, টাইম মতো সাবমিশন দিতে হবে। তো এখানে যদিও ভেরিলগ কোডের কথা শুধু বলছি, এটা শুধু ভেরিলগ কোড না, আরো কিছু অ্যানালাইসিসে আমাদের অন্যান্য সফটওয়্যার দরকার। সো সেটা ল্যাবের জন্য দরকার হবে। আর ইন টার্মস অফ স্ক্যানিং অ্যান্ড সাবমিটিং ডকুমেন্টস, এটা স্ক্যান করে 5 মেগাবাইটের মধ্যে ফাইল জমা দিবা, বেশি বড় ফাইল যাতে জমা না দাও। ইস্টওয়েস্টের অ্যাকাউন্ট দিয়ে ক্লাসে ঢুকতে হবে, অন্য অ্যাকাউন্ট দিয়ে ঢুকতে হলে এক্সট্রা পারমিশন লাগে, আমি সেই পারমিশনটা দিব না। আর যেহেতু ক্লাস টাইমে আমি অনেক সময় কুইজ নেই, সো তোমাকে অ্যাটলিস্ট 2টা ট্যাব ওপেন রাখা দরকার হতে পারে, গুগল ক্লাসরুমেরটা এবং গুগল মিটেরটা, যাতে করে তোমরা সুইচ করতে পারো। আর যারা ফোনের থেকে করতেছো তারা জাস্ট 2টা অ্যাপ ইনস্টল থাকলেই হবে। আমাদের লেকচার গুলো রেকর্ডেড অবস্থায় আমি আপলোড করে দিব, এবং এটা একটা গুগল না তো ইউটিউব প্লে লিস্ট হিসেবে থাকবে, এবং সবগুলা যাতে থাকে সেখানে। এবং আমি এক্সপেক্ট করব যে সবাই যাতে ক্লাসে প্রেজেন্ট থাকো। কোনো টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে হয়তো কেউ শুনতে পারো না ঠিক মতে, সেক্ষেত্রে রেকর্ডেড লেকচার তো আবার ইউজ করতেই পারবে। কিন্তু যদি দেখি যে ক্লাসে ঠিক মতে স্টুডেন্টরা পার্টিসিপেট করতেছে না, অথবা স্টুডেন্টরা ক্লাসে আসতেছে না, সেক্ষেত্রে হয়তো আমি রেকর্ডেড লেকচার আর নাও দিতে পারি। আর in terms of cheating and consequences, similar to all my classes, cheating allowed না, এইটা নতুন করে বলার কিছু নাই, এটা তোমরা সবাই জানো। কিন্তু কোনটা চিটিং এটা তোমরা নিজেদেরকে একটু বোঝানোর ট্রাই করো। যখন পরীক্ষা হয়, অবশ্যই আরেকজনের সাথে ডিসকাস করা অ্যালাউড না। তুমি যদি বলো যে না আমি ক্লাসের সাথে ডিসকাস করি নাই, বাইরের আরেকজনের সাথে ডিসকাস করছি, দ্যাট ইজ অলসো চিটিং। কারণ পরীক্ষার হলে বা পরীক্ষার সময় তোমার অ্যাসেসমেন্ট হচ্ছে। আমার পরীক্ষাগুলোতে গুগল সার্চ করা অ্যালাউড, তুমি গুগলে সার্চ করে কোথা থেকে অ্যান্সার পেলা বা কোনো কনসেপ্ট বুঝলা, দ্যাট ইজ ফাইন। লেকচার গুলো যদি তুমি আবার পরীক্ষার সময় দেখতে চাও দেখতে পারো, বই যদি খোলা রাখতে চাও সেটাও করতে পারো, কিন্তু আদার দেন দ্যাট মানে নিজে খুঁজে অ্যান্সার বের করছো বা বুঝছো ওইভাবে জমা দিতে হবে। এখন পরীক্ষা ছাড়াও ল্যাবের ক্ষেত্রে তোমরা নিজেদের মধ্যে ডিসকাশন করতে পারো, কিন্তু অ্যান্সারটা আরেকজনের থেকে নিতে পারবা না, কারো রিপোর্ট দেখবা না, কারো থেকে সিমুলেশন ফাইল নিবা না। কিন্তু ধরো থিওরি ডিসকাশন করতেছো বা অ্যালগোরিদম ডিসকাশন করতেছো, যে এইভাবে আমি করছিলাম, দ্যাট ইজ ফাইন। এরপরে তোমাকে নিজে সেটা করতে হবে। ডিসকাস করতে চাইলে আমার সাথে ডিসকাস করতে পারো, অথবা টিএ যদি অ্যাসাইন্ড হয় টি এর সাথে ডিসকাস করতে পারো। আর প্রজেক্টের ক্ষেত্রে বা কোনো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এটা অনেকটা পরীক্ষার মতোই। সো এইটা না বলা থাকলে ধরে নিবা যে অন্য কারোর সাথে ডিসকাস করবা না। এখন এটার কনসিকুয়েন্সেস কি? প্রথমত মিনিমাম ফলাফল হচ্ছে যে যদি আমি দেখি যে কোনোটাতে চিটিং করা হয়েছে, যে কপি করছে অথবা যে কপি করতে হেল্প করছে, মনে করো কেউ একজন কারোটা দেখে নাই কিন্তু সে হেল্প করছে আরেকজনকে, দুইজনই দে আর বোথ অ্যাট ফল্ট, এবং মিনিমাম ফলাফল হচ্ছে যে ওই অ্যাসাইনমেন্ট অথবা ওই পরীক্ষা কমপ্লিটলি 0 পাবা। এটা হচ্ছে মিনিমাম। আমি একটা কোশ্চেনে খালি মার্ক কাটবো ওরকম হবে না। আর যদি মনে হয় যে না এর চেয়ে বেশি কিছু সে করছে, সেক্ষেত্রে ইউ মে বি আস্কড টু লিভ দ্য ক্লাস। তো এই কোর্সই হয়তো আমি আর কন্টিনিউ করতে দিব না।
আর ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে যে এটা ডিসিপ্লিনারি কমিটিতে যাবে, এবং এই রুলটা তোমরা জানো যে ডিসিপ্লিনারি কমিটি যদি দেখে যে এখানে কপির প্রমাণ আছে, সেক্ষেত্রে ইউ ক্যান বি এক্সপেলড ফর আপ টু 2 সেমেস্টার্স। তো আমরা কোনোটাই চাই না, এবং আমি এক্সপেক্ট করে নিব যে ইউল অল বি অনেস্ট ইন টার্মস অফ এক্সামস অ্যান্ড যে কোনো অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, আর আমরা এরপর আমাদের মেইন টপিকে ফেরত যাই। যারা একটু আগে ক্লাস করে আসছো তারা এই জিনিসটা অলরেডি দেখে আসছো। তোমরা যখনই ঢুকছো ইউনিভার্সিটিতে তখনই একবার শেখানো হয়েছে যে আমরা আউটকাম বেসড এডুকেশনে মুভ করছি। সিও অর্থাৎ কোর্স আউটকাম এবং প্রোগ্রাম আউটকাম পিও, এই দুইটা টার্ম অনেকবার দেখে আসছো। তো এখানে আমি একবার করে রিমাইন্ডার দেই যে কেন এটা করতেছি। সিও এবং পিও এগুলা কিন্তু আমরা কোর্সের থেকে কি শিখলাম সেইটা না। এইটা বেসিক্যালি হচ্ছে যে কোন স্কিলটা তোমরা ডেভেলপ করলা। যে একটা কোর্সের থেকে আমরা 4টা স্কিল ডেভেলপ করলাম, সেইগুলা হচ্ছে 4টা সিও, কোর্সের আউটকাম। এখন এই প্রত্যেকটা কোর্সের আউটকাম দে আর কানেক্টেড টু আমাদের প্রোগ্রাম আউটকামস। যে প্রোগ্রাম আউটকাম হচ্ছে সেন্ট্রাল জিনিস, যে ট্রিপল ই থেকে যখন তোমরা বের হবা তখন তোমরা একটা সেট অফ স্কিলস নিয়ে বের হবা। তো সেট অফ স্কিলস মানে এখানে তোমরা ইয়েতে ঢুকলে, ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্টের ওয়েব পেজে ঢুকলে দেখবা যে এখানে একটা লিস্ট আছে যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা এই স্কিলগুলো দিতে চাই। এবং এই স্কিলগুলো কিভাবে আসবে? ডিফারেন্ট কোর্সের থ্রুতে। যেমন 205 যখন করতেছো, এই 205 করলে আমরা কয়েকটা স্কিল সেট তোমাদেরকে দেওয়ার ট্রাই করতেছি। এই স্কিল সেট গুলো কিভাবে অ্যাসেস করতেছি আমরা, বা কিভাবে ডিটারমাইন করতেছি এই স্কিলটা কিভাবে পাচ্ছ তোমরা। তো তোমরা যখন কোশ্চেন পাও, প্রত্যেক কোশ্চেনের পাশেই দেখবা যে মার্ক ছাড়াও একটা সিও লেভেল থাকে, যে CO1 অথবা CO2। তোমাদের পরীক্ষার সাথে এটার ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই, গ্রেডের সাথে কোনো সম্পর্ক নাই। সেইটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে তোমাদের কোন স্কিলটা তোমরা ডেভেলপ করতে পারছো। তো ফর এক্সাম্পল আমরা যদি কয়েকটা স্কিল লেভেল চিন্তা করি, একটা হচ্ছে যে কেউ হয়তো রিসার্চ স্কিল ডেভেলপ করলো, যে সে অ্যানালাইসিসে খুব ভালো, রিসার্চে খুব ভালো, বা টেকনিক্যাল স্কিল ভালো। অথবা কারো হয়তো কমিউনিকেশন স্কিল ভালো, সে খুব ভালো প্রেজেন্টেশন দেয়। আমরা কিন্তু এই কোর্সে এই হিসাবগুলা রাখি যে কোন স্টুডেন্ট কোন সিওতে কিরকম মার্ক পেল বা তার লেভেলটা কিরকম। সেটা তোমাদের গ্রেড শিটে এখনো থাকে না। মেবি ইন দ্য ফিউচার আমরা গ্রেড শিটটাকে চেঞ্জ করব, যাতে করে তোমাদের সিজিপিএ ছাড়াও তোমাদের স্কিল লেভেলের মার্কিংটাও থাকে। এটা হয়তো তোমাদের জবে ঢোকার সময় কাজে আসতে পারে, যে কোম্পানিগুলো হয়তো দেখে বুঝবে যে অমুক অমুক ক্যান্ডিডেট অমুক স্কিলে বেশি ভালো। ঠিক আছে, তাদের হয়তো তখন তোমাকে কোন ডিপার্টমেন্টে জব দিবে ওইটা ডিটারমাইন করা ইজিয়ার হবে। তো এখনো আমরা ওইটা করি না, বাট হোপফুলি ইউনিভার্সিটি যখন সেন্ট্রালি এটা হ্যান্ডেল করবে তখন সেটা করা যাবে। কিন্তু আমরা আপাতত সেভ করে রাখছি সবকিছু ইনফরমেশনই, এ পর্যন্ত যত করছো তোমরা, যাতে করে যদি দরকার হয় তোমরা যখন বের হচ্ছ ওই অ্যাসেসমেন্টটাও যাতে আমরা দিতে পারি। সো এই কোর্সেও আমাদের এরকম কিছু কোর্স আউটকাম আছে, এবং এই প্রত্যেকটাই আমাদের প্রোগ্রাম আউটকামের সাথে কানেক্টেড। এবং এটা যে কোনো কোর্সের ক্ষেত্রেই ট্রু, তাই না? যে তোমরা দেখছো যে প্রত্যেক কোর্সেরই আলাদা আলাদা কোর্স আউটকাম আছে। এবং ফর এক্সাম্পল 205 এ যদি দেখো, এই এই যে 4টা কোর্স আউটকাম আছে, এই 4টা কোর্স আউটকাম প্রত্যেকটাই কোনো না কোনো প্রোগ্রাম আউটকামের সাথে কানেক্টেড।
যেমন প্রথম দুইটা কোর্স আউটকাম PO1 এর সাথে, এরপরে PO3 PO5 এর সাথে রিলেটেড। PO1 হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ, তাই না? ইঞ্জিনিয়ারিং এর একটা কোর্স করলে তোমার তো ইঞ্জিনিয়ারিং স্কিল আরো বাড়বে, সো এই স্কিল লেভেলটা ইমপ্রুভ করবে। আরেকটা হচ্ছে ডিজাইন অর ডেভেলপমেন্ট অফ সলিউশনস, তাই না? ডিজিটাল লজিক ডিজাইন হচ্ছে আমাদের কোর্সের নাম। সো এখানে অবশ্যই কিছু ডিজাইনিং স্কিল ইমপ্রুভ হবে, যে একটা সিস্টেম ডিজাইন কিভাবে করে বা একটা সিস্টেম কিভাবে ডেভেলপ করতে হয়, সেটা অবশ্যই তোমরা শিখবা। আর PO5 হচ্ছে মডার্ন টুল ইউসেজ, তাই না? আমরা ল্যাবে তো ডিফারেন্ট সফটওয়্যার ইউজ করব, সো এই মডার্ন সফটওয়্যার গুলা কিভাবে ইউজ করে বা কিভাবে একটা সফটওয়্যার ইউজ করা শিখতে হয়, এই জিনিসগুলাও আমরা আস্তে আস্তে ডেভেলপ করব। সো আলটিমেটলি এই কোর্স শেষে আমাদের কোর্স কন্টেন্ট তো আছেই, তাই না? এই ডিফারেন্ট এই গেটস শিখলাম, তারপর অ্যাডার শিখলাম, সাবট্রাক্টর শিখলাম, এগুলো তো আছেই। কিন্তু ওভারঅল স্কিল লেভেল যদি বলি, ইন টার্মস অফ স্কিল লেভেল তোমাদের ইঞ্জিনিয়ারিং নলেজ, ডিজাইন স্কিল আর মডার্ন টুল ইউসেজ, এই স্কিল তিনটা আমরা আশা করি যে এগুলা ইমপ্রুভ করবে তোমাদের। আর আমাদের কোর্স আউটকাম গুলা যদি আমরা দেখি, প্রথমটা হচ্ছে অ্যানালাইজ ডিজিটাল লজিক সার্কিটস ইউজিং বুলিয়ান লজিক। তো এখানে লজিক সার্কিট কিভাবে ডেভেলপ করতে হয়, তারপর কিভাবে অ্যানালাইজ করতে হয়, এটা দেখবো আমরা। সেকেন্ডটা হচ্ছে অ্যানালাইজ দ্য কনস্ট্রাকশন অ্যান্ড বিহেভিয়ার অফ ভ্যারিয়াস টাইপস অফ ডিজিটাল লজিক সার্কিটস ইউজিং কম্বিনেশনাল অ্যান্ড সিকোয়েন্সিয়াল লজিক টেকনিক। এটার মানে হচ্ছে যে ধরো একটা সিস্টেম, যে মনে করো তোমরা একটা অ্যান্টি থেফট সিস্টেম ডিজাইন করতেছো, যে কোনো বাসার জন্য এরকম তুমি সেন্সর বসায় কোনো অ্যালগোরিদমের বেসিসে সেন্সর গুলার থেকে অ্যালার্ম সিস্টেমে কানেকশন দিবা। সো এই যে কখন অ্যালার্ম বাজবে, ইট ডিপেন্ডস অন আ সেট অফ লজিকস, তাই না? যে একটা বিড়াল মুভ করে গেল, ওইটাকে আমি অ্যালার্ম হিসেবে অন করব না, কিন্তু বাইরের থেকে কোনো মানুষ আসলো কিনা, বা অমুক গেট দিয়ে কারো আসার কথা না, এখন কেউ আসলো কিনা, তখন অ্যালার্ম বাজবে। সো এখানে একটা সেট অফ লজিকস আছে, তাই না? যে আমরা এই হইলে অ্যালার্ম বাজবে। সো এগুলাকে বলা হয় কম্বিনেশনাল লজিক বা সিকোয়েন্সিয়াল লজিক। এই লজিকের বেসিসে কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় বা একটা সার্কিটের বিহেভিয়ার কিরকম হবে ওইটা অ্যানালাইজ করা, এই পুরা জিনিসটাই আমরা দেখব। এরপরে দেখো ডিজাইন প্র্যাকটিক্যাল লজিক সার্কিটস ইউজিং কম্বিনেশনাল এন্ড সিকোয়েন্সিয়াল লজিক। এই দুইটা ডিসকাশনই আমরা অলরেডি করে ফেলছি, তাই না? একটা হচ্ছে ডিজাইন করা, তাই না? আমি লজিকটা বুঝছি, সার্কিটটা ডিজাইন করব। আরেকটা হচ্ছে একটা সার্কিট ডিজাইন করার পরে অ্যানালাইজ করা, যে এটার বিহেভিয়ার কিরকম হতে পারে ডিফারেন্ট সিনারিওতে। আর ফাইনালি লাস্টেরটা হচ্ছে বিল্ড এন্ড সিমুলেট লজিক, ডিজিটাল লজিক সার্কিটস, যে আমরা সিমুলেশন করতে পারি কিনা, অথবা আমরা ল্যাবে গিয়ে একটা সার্কিট বানাতে পারি কিনা, তাই না? আমরা খাতা কলমে তো ডিজাইন করতেই পারি, তাই না? এই প্রথম তিনটা স্টেপে তো ওগুলা করেই ফেললাম। লাস্টেরটা হচ্ছে যে এখন যদি আমার সার্কিটটা বানাতে হয় অথবা এটাকে যদি সিমুলেট করতে হয়, সেটা আমরা করতে পারি কিনা, তাই না? সেক্ষেত্রে আমাদের মডার্ন টুল দরকার, যে আমাদের এই আইসি গুলা কিনা লাগবে, আইসি গুলা ঠিক মতো কাজ করে কিনা, তারপর হয়তো এটা বিহেভিয়ার দেখার জন্য মাল্টিমিটার, অসিলোস্কোপ, এগুলা দরকার হবে। অথবা যদি সিমুলেট করতে চাই, এটার জন্য রেলেভেন্ট সফটওয়্যার লাগবে। সো এইগুলা হচ্ছে আমাদের ওভারঅল কোর্স আউটকাম। আর টপিক গুলা যদি চিন্তা করি, মিড ওয়ানের প্রথম টপিক হচ্ছে বাইনারি আর বুলিয়ান অ্যালজেব্রা। তার মানে হচ্ছে যে এই 0 1 এর উপর বেস করে, 0 1 কে তুমি অন অফ হিসেবে চিন্তা করতে পারো, বা অফ অন হিসেবে চিন্তা করতে পারো, ফলস আর ট্রু হিসেবে চিন্তা করতে পারো। এই হিসেবে এই 0 1 এর থেকে লজিকের কনসেপ্টটা আসছে, তাই না? আমাদের লজিকটা ইয়েস নোর উপর বেস করে কাজ করে। সো এইটার রিলেটেড যে এইসব অ্যালজেব্রা, তাই না, সেইটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। ওইটা দিয়ে আমরা স্টার্ট করব।
ওইটার উপর বেস করে আমরা সার্কিট ডিজাইনিং এর চেষ্টা করব। এখানে একটা যেমন এক্সাম্পল দেখানো হচ্ছে, যে বলা হচ্ছে যে ইফ দ্য টেম্পারেচার ইজ অ্যাবাভ 20 ডিগ্রি সেলসিয়াস দেন দ্য সেন্ট্রাল হিটিং ইজ সুইচড অফ। তাই না? টেম্পারেচার যদি হাই হয় তাহলে তার হিটিং দরকার নাই, তাই না? শীতকাল যখন, যে টেম্পারেচার যখন লো, তখন আমি অন করব। তার মানে যখন ইনপুটটা হাই, আউটপুটটা তখন লো অথবা অফ। আর ইনপুটটা যখন লো, তাই না, টেম্পারেচার যখন লো, তখন আমার আউটপুটে আমি অন সিগন্যাল দিব। সো এটা আমরা জানি যে নট গেট দিয়ে করা যায়, তাই না? নট গেটে জাস্ট এটা একটা ইনভার্টার, তুমি যা ইনপুট দিবা তার উল্টা লজিকে সে আউটপুট দিবে। সো আমাদের সব সার্কিট ডিজাইন এতটা ইজি হবে না, হয়তো আরো এলিমেন্ট দিয়ে ডিজাইন করতে হবে, কিন্তু ইট উইল বি আ কম্বিনেশন অফ গেটস। সেখান থেকে এই কম্বিনেশন আর লজিক সার্কিট কথাটা আসছে। এরপরেও আসলে আমাদের চিন্তা করা দরকার, আমরা যে সার্কিটটা বানাচ্ছি সেটা কি আসলে লোয়েস্ট কস্ট কিনা, বা লোয়েস্ট নাম্বার অফ গেটস দিয়ে করতে পারতেছি কিনা। তো সেটা আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, সেই টেকনিক গুলাও আমরা দেখব, এবং এই প্রত্যেকটা জিনিসেরই করসপন্ডিং ভেরিলগ কোড কিরকম হয় সেটা আমরা বোঝার ট্রাই করব। তো এখানে আরো কিছু এক্সাম্পল আছে, যেমন ধরো কোনো একটা বাসায় দুইটা দরজা আছে, সামনে আর পিছে। যে ফ্রন্ট ডোরে কেউ যদি আসে, সামনের দরজায় কেউ যদি এসে বেল দেয়, তখনও কলিং বেল বাজতে হবে। আবার অন্য ডোরের থেকেও কেউ যদি সুইচে প্রেস করে, তখনও কলিং বেল বাজতে হবে। তার মানে এই সুইচ 1 অথবা সুইচ 2 যে কোনো একটাই যদি হয়, অর, তাই না, 1 অর 2 যে কোনো একটা অন হলেই আমার আউটপুটে বেলটা বাজবে। সো এই কারণে এটা যেমন অর গেট দিয়ে আমরা করব। অর গেট যদি মনে না থাকে, আমরা পরে যখন এটা ডিসকাস করব তখন এটা আরেকটু ক্লিয়ার হবে। এখানে আরেকটা এক্সাম্পল, যে দুইটা সেন্সর আছে, আর বা একটা সেন্সর আছে আর অ্যালার্মের সুইচ আছে। ধরো দিনের বেলা আমি চাই না যে আমার অ্যালার্মটা অ্যাক্টিভেট থাকুক, সো আমি অফ করে রাখবো। তো অ্যালার্মটা অফ রাখলে দিনের বেলা কখনোই অ্যালার্ম বাজবে না, কিন্তু রাত্রেবেলা আমি অন করব, তারপরে যদি কোনো সেন্সর অন হয়, দুইটাই যদি একসাথে অন হয়, তখন অ্যালার্মটা বাজবে। তো এটা আমরা অ্যান্ড গেট দিয়ে করতে পারি। এগেন এই অর অ্যান্ড নট, এই কনসেপ্ট গুলো আমরা আবার ডিসকাস করবো। সো এগুলাতে আমরা আবার ফেরত আসবো। এই বেসিক গুলা শেষ হওয়ার পরে আমরা মিড টু তে আমরা সার্কিট কম্পোনেন্ট ডিজাইনিং এর চেষ্টা করব। যেমন আমরা হয়তো দুইটা নাম্বার অ্যাড করতে চাইতে পারি। এই অ্যাড করলে তো এটা বাইনারিতে অ্যাড হবে, তাই না? আমাদের লজিক বা কম্পিউটার সবকিছু তো 0-1 কাজ করে, এবং সেইটা আমরা তো দেখি আমাদের সংখ্যা পদ্ধতিতে, এই যে 0 থেকে 9 এর মধ্যে অ্যান্সার দেখতে চাই। সেটা কনভার্সনের জন্য একটা ডিসপ্লে মডিউল দরকার, ঠিক আছে? তো এই যে অ্যাডিশনের জন্য যে একটা সার্কিট দরকার, ওইটা একটা সার্কিট এলিমেন্ট বা মডিউল হিসেবে আমাদের বানাতে হবে। এইটাকে আমরা ডিসপ্লেতে আনতে হলে আরেকটা সার্কিট লাগবে। এই প্রত্যেকটা জিনিস কিভাবে আলাদা আলাদা করে বানাবো, পরে কিভাবে কানেক্ট করব, এই জিনিসগুলা আমরা মিড টু তে দেখবো। এবং এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে অ্যাডার, সাবট্রাক্টর, কম্পারেটর, এনকোডার, ডিকোডার, ঠিক আছে? এগুলা কিভাবে করা হয় আমরা দেখবো। এগেইন এটা করার পাশাপাশি আমরা ভেরিলগ কোডিংটাও করব। তো এটা হচ্ছে মিড টু। আর ফাইনালের জিনিসগুলা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিকের উপর বেস করে। সিকোয়েন্সিয়াল লজিকের মনে আছে এক্সাম্পল দিয়েছিলাম, যে একটা স্টপ ওয়াচ অথবা ঘড়ি, যেটা টাইমের সাথে সাথে ইভলভ করতেছে অ্যান্সারটা, এবং কিছুক্ষণ আগে কত ছিল তার উপর যখন সেটা ডিপেন্ড করে, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক। এগুলোর এক্সাম্পল হচ্ছে টাইমার্স এন্ড ক্লকস, যেটার এক্সাম্পল আমি আগে দিছি। আরেকটা হচ্ছে মেমোরি এলিমেন্ট, তাই না? আমাদের কম্পিউটারে তো মেমোরি থাকে, র্যাম থাকে বা সলিড স্টেট ড্রাইভ থাকে। সেগুলা কিভাবে কাজ করে, খুব ডিটেলে না, জাস্ট বেসিক অপারেশনটা কিরকম, সেটা আমরা দেখব।
একেবারে একটা র্যাম কিভাবে ডিজাইন করে ওই পর্যন্ত আমরা এখন যেতে পারবো না। ওইটা যেতে হলে হয় তোমাদেরকে 416 অথবা 413 করতে হবে। এগেইন এটা যখন করব এগুলার পাশাপাশি আমরা ভেরিলগ কোডটাও দেখব। তো এই হচ্ছে আমাদের সিলেবাস, এবং এইটার উপর বেস করে এখন হোপফুলি তোমরা বুঝতে পারবা যে চারটা আহ, কেন এই চারটা কোর্স আউটকাম আছে, তাই না? আমরা বেসিক লজিকটা বুঝতে চাই, অ্যানালাইজ করতে চাই। আমরা যে কোনো সার্কিটকে অ্যানালাইজও করতে চাই, যে কোনো সার্কিট দরকার হলে ডিজাইনও করতে চাই, এবং প্রত্যেক ক্ষেত্রেই আমরা ভেরিলগ কোডিং করব অথবা সিমুলেশন করব। আর তোমরা নিজেরা চাইলে এই সার্কিটটা বিল্ডও করতে পারবা। তো এই হচ্ছে আমাদের কন্টেন্টের সাথে কোর্স আউটকামের কানেকশন। তো আমরা কোর্স কন্টেন্টের সাথে বা কোর্স কন্টেন্ট আজকে স্টার্ট করব না। আজকের ডিসকাশনটা এই বেসিক লেভেল পর্যন্তই থাকবে। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা আমাদের গুগল ক্লাসরুমটা একবার ইয়ে করে দেখে নেই। স্যার, হ্যাঁ বলো। স্যার যদি মানে এই কোর্সের যে আমাদের মানে পড়ার টপিক গুলো লজিক গেট বা হচ্ছে সার্কিট গুলো, এগুলো দিয়ে কি স্যার যে কোনো মানে আমরা ডিভাইস করতে পারবো, মানে যে কোনো ডিভাইসে কি এগুলা লাগে? যে কোনো ডিভাইস যেখানে লজিক্যাল অপারেশন হয় সেগুলাতে এগুলা লাগে, কিন্তু তোমার যদি অ্যানালগ সার্কিট হয়, ধরো তুমি অ্যাম্পলিফায়ার বানাচ্ছ, সেখানে তো কোনো লজিক দিয়ে করতেছি না, তাই না? সেক্ষেত্রে এগুলা লাগে না। কিন্তু আমরা যখন কম্পিউটারের কথা চিন্তা করি বা প্রসেসর, মেমোরি, এগুলা তো আসলে ডিজিটাল, তাই না? 0 1 হিসেবে সেভ করে বা ইয়েস নো দিয়ে কাজ করে। সেক্ষেত্রে এই প্রসেসিং এর জন্য বা যে কোনো এই ধরনের কিছু যদি ডিজাইন করতে চাও, সেক্ষেত্রে আমাদের এই কোর্সের কনসেপ্টটা লাগবে। আর আরেকটা ক্ষেত্রে লাগতে পারে, সেটা হচ্ছে যেই সিস্টেম, যে কোনো একটা সিস্টেম যেখানে লজিক দরকার। ফর এক্সাম্পল আমি যদি বলি যে তোমরা একটা অটোমেটিক মানে ওয়াটার পাম্পিং সিস্টেম করবা বাসার জন্য, যে ইনফ্যাক্ট এরকম তো আছেই, তাই না? যে ধরো ছাদে পানি উঠায় রাখা হয়, এটা ইউজ হয়ে গেলে একটা সার্টেন লেভেলের নিচে গেলে অটোমেটিক আবার অন হয়ে যায়। আগে বা এখনো অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে এগুলা ম্যানুয়ালি করে, তাই না? যে আন্দাজ থাকে যে আমরা সন্ধ্যার সময় অন করব আর সকালের সময় অন করব, যাতে করে নিচে হাউজের থেকে আহ, উপরের ট্যাঙ্কে যাতে পানি উঠায় রাখা হয়। কিন্তু এটা যদি অটোমেটিক করতে চাও, অটোমেটিক করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে টাইমার দিয়ে, যে একবার সকালে অন হবে আর একবার বিকালে অন হবে বা সন্ধ্যায় অন হবে। তো টাইমার দিয়ে করলে তো আমাদের লজিক সার্কিট দরকার, তাই না? তাকে টাইম বুঝতে হবে, ওই সার্টেন টাইমের পরে অটোমেটিক্যালি তাকে আবার অন করতে হবে। সো এখানে লজিক আছে। আরেকটা উপায় হচ্ছে যে ধরো তুমি পানির লেভেল ডিটেক্ট করলা যে এই লেভেলের নিচে গেলেই অটোমেটিক্যালি অন হবে, সেক্ষেত্রেও কিন্তু লজিক, তাই না? যে আমি দেখতেছি যে এই লেভেলে আছে কিনা, ওই একটা লেভেলের নিচে গেলে আমি অটোমেটিক্যালি অন করব। এখানেও তো একটা লজিকের বেসিসে হচ্ছে। তো এই ধরনের যত সিস্টেম আছে যেখানে লজিক খাটায় করতে হয়, বা কোনো মানে ইয়েস নো অ্যান্সারের উপর বেস করে একটা ডিসিশন নিবা, সেই সব সব ডিজাইনিং এর ক্ষেত্রেই তোমাদেরকে এই এই ডিজিটাল লজিক ডিজাইন করতে হবে। পরবর্তীতে ফর এক্সাম্পল তোমরা এই আরডিনো নিয়ে কাজ করবা বা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করবা। মাইক্রো কন্ট্রোলারের ভিতরে অলরেডি বিল্ট ইন লজিক সার্কিট আছে। সো মানে সেক্ষেত্রে যদিও তোমরা হয়তো প্রোগ্রামিং করেই অনেক কিছু করে ফেলতে পারবা, কিন্তু এসেনশিয়ালি তোমরা যেটা করতেছো যে এই এই লজিক সার্কিটটা কিভাবে অপারেট করবে ওইটার অ্যালগোরিদম তুমি বলে দিচ্ছ।
কিন্তু এইটার উপর বেস করে সবকিছু। স্মার্ট ওয়াচ গুলো তো কি স্যার তাহলে লজিক ইউজ করা হয়? এখানে হ্যাঁ, মানে ফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ সবকিছুতেই একটা পার্ট থাকে প্রসেসিং এর জন্য, বা এই ধরো ডিসপ্লের সাথে কানেকশন, কমিউনিকেশন সিস্টেম, সবকিছুর জন্য লজিক সিস্টেম ইউজ করা হয়। এটা একটা কমন মানে কমন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে যেটার বেসিসে সবকিছু ডিজাইন করা হয়। কিন্তু এখানে আবার অ্যানালগ পার্টও থাকে, ঠিক আছে? এই কম্বিনেশন অফ বোথ থাকে, কারণ কোনো সিগন্যাল অ্যাম্পলিফিকেশন যখন করতে চায় অনেক ক্ষেত্রে অ্যানালগ অ্যাম্পলিফায়ার থাকে, বা অনেক ক্ষেত্রে অ্যানালগ সুইচ থাকে। সো এখানে আসলে কম্বিনেশন অফ বোথ, দুইটাই থাকে। আমরা যা শিখতেছি এটা দিয়ে আমরা স্মার্ট ওয়াচ বা এগুলা ডিজাইন করতে পারবো না, আমরা খুবই বেসিক জিনিস শিখতেছি। ওইগুলা শিখতে হলে তোমাকে অ্যাটলিস্ট ভিএলএসআই ডিজাইন শিখতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমরা যে ইউজ করি আরডিনোর ফাংশন গুলো তো স্যার ওই লজিক দিয়ে কাজ করে, লজিক দিয়ে তাই কাজ না? করে, হ্যাঁ। হ্যাঁ, ইন্টারনালি ওখানে লজিক সার্কিট থাকে। তো যেটা হয় যে তোমরা যদি কস্ট এফেক্টিভ কোনো ডিজাইন পরে করতে চাও, যে মনে করো বাজারে কোনো প্রোডাক্ট ছাড়বা, সেক্ষেত্রে আরডিনো হয়তো মোস্ট কস্ট এফেক্টিভ নাও হইতে পারে। সেক্ষেত্রে হয়তো তুমি যদি লজিক সার্কিট দিয়ে আলাদা একটা চিপ বানায় নাও, যে শুধু তুমি যেটা চাচ্ছ সেটাই করবে, সেটা হয়তো আরো আরো কস্ট এফেক্টিভ হতে পারে। সো দুইটাই আর কি চিন্তা করা দরকার আমাদের, যদি আমরা ওরকম প্রোডাক্ট লেভেল ডিজাইন করতে চাই। আচ্ছা, আমরা তাহলে এখন আমাদের এই ইয়েটাতে আসি। আহ, প্রথম কথা হচ্ছে যে এই যেই লিঙ্কটা দিছি, আমাদের সব ল্যাব ক্লাস, থিওরি ক্লাস এই লিঙ্কের থ্রুতেই হবে, ঠিক আছে? আর আমি কিছু জিনিস পোস্ট করছি। একটা হচ্ছে লেকচার প্ল্যানটা তো দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। আর এরপরে হচ্ছে রিকোয়ার্ড সফটওয়্যার আর টেক্সট বুক। টেক্সট বুকেও দেখবা যে এখানে আমি 3টা বই দিছি, কিন্তু ব্রাউন আর ভ্যারানিসিকের যে বইটা, আহ, এই এই প্রথমটা, এইটা দিয়ে আমরা স্টার্ট করব, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে রিকোয়ার্ড সফটওয়্যার। 3টা জিনিস লাগবে। আমরা স্টার্ট করব টিঙ্কার ক্যাড দিয়ে, ঠিক আছে? টিঙ্কার ক্যাড তো তোমরা আগে ইউজ করছো তাই না, আগের অন্য কোর্সে, নাকি করো নাই? জি স্যার। আচ্ছা, তো টিঙ্কার ক্যাড দিয়ে আমরা ইনিশিয়াল কিছু করব, কিন্তু পরে আসলে সার্কিট অনেক বড় হয়ে যায়। ওগুলোও টিঙ্কার ক্যাডে করা যাবে, অনেক টাইম লাগবে। আমরা পরবর্তী অ্যাটলিস্ট কয়েকটা ল্যাব পরে, 3টা ল্যাব পরে আমরা কোয়ার্টাস আর প্রোটিয়াস ইউজ করব, ঠিক আছে? তো এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা ডাউনলোড করে ইনস্টল করে নিও, এই প্রোটিয়াস আর কোয়ার্টাস। প্রথম 3টা ল্যাবে হয়তো দরকার হচ্ছে না, পরে এগুলো লাগবে। স্যার টিনকারকেট তো হ্যাঁ, আগে ইউজ করিনি, এটার কি লিংক দেয়া নাই? এটা গুগল করলেই পাবা, থিঙ্কার ক্যাড, ওখানে একটা অ্যাকাউন্ট খুলে নিও। কিন্তু থিঙ্কার ক্যাড ইউজ না করলে ইয়ে কিভাবে করছো, 102 201 পিস পাইছে? জি স্যার, পিস পাইতে করছি। আচ্ছা, থিঙ্কার ক্যাড ইজি, এটা হোপফুলি পারবা আর কি। কিন্তু ক্লাসে দরকার হলে আমরা একবার ডিসকাস করে নিব। আচ্ছা, স্যার ল্যাবটাও কি সেম লিংকে হবে? ল্যাবটা স্যার লিংক ল্যাবও লিংক কি সেম লিংকটা? হ্যাঁ, সেম লিংকে আমরা সবকিছুই আমরা সেম লিংক দিয়ে করব। ওকে স্যার। আর রেকর্ডেড লেকচারগুলো অবশ্যই আমি ইউটিউবে আপলোড করে দেওয়ার ট্রাই করব, এবং তোমাদেরকে লিংকগুলো দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের রাফ প্ল্যান। তোমাদের কি কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন না থাকলে হয়তো পরের ক্লাসে কোনো কোশ্চেন থাকবে। আমাদের ল্যাবটা কবে? এটা কি আগামীকালকে নাকি? হ্যাঁ, কালকে 4:50-এ। ঠিক আছে। ল্যাবটা হয়তো এই উইকে তো আর ওইভাবে করা সম্ভব হবে না। আমরা যেটা করব যে টিঙ্কারক্যাডের হয়তো বেসিক্স গুলা দেখলাম, যাতে করে পরবর্তীতে তোমরা ইজিলি স্টার্ট করতে পারো। আর যদি পারো সফটওয়্যার গুলা নামায় ইনস্টল করে দেখতে পারো যে কাজ করে কিনা। ঠিক আছে, সফটওয়্যার গুলা ছাড়া কিন্তু তোমরা ল্যাব কমপ্লিট করতে পারবে না। এবং যদি কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট থাকে ওইটাও কিন্তু সফটওয়্যার গুলা ছাড়া হবে না। ঠিক আছে, তো তোমাদের যদি স্যার, আর হ্যাঁ বলো। স্যার ক্লাস আর ল্যাবের লিংকটা স্যার উপরে পিন করে দিলে ভালো হয় স্যার, মানে ওই যে হ্যাঁ, আমি ক্লাসে পিন করে দিব। আমি এই ক্লাস ওয়ার্কের ভিতরে আলাদা একটা ইয়ে করে দিব, ক্লাস লিংক করে দিব। আর উপরেও ওকে স্যার। ও আচ্ছা, আমি উপরেও অন্য আরেকটা লিংক দিয়েছিলাম না? ঠিক আছে, আমি ওইটা চেঞ্জ করে দিব। ল্যাব ক্লাসগুলো কি আপনি নেবেন? ল্যাব ক্লাসগুলো আমি নেব, হ্যাঁ। ঠিক আছে, আর কিছু না থাকলে আমরা তাহলে ইয়ে করি, এন্ড করি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।